20 তারিখ আমি শুনলাম বা দেখলাম, যেটাই হোক। তো আপনাদের সামনে আমি কিছু টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছে আজকে। আমি ট্রাই করেছি যে আমার লেভেলের বা নেট লেভেলের কিছু সিমিলার টাইপের কোয়েশ্চেন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ওকে, তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারিং দেখতে পাচ্ছেন আপনারা? বলবেন আমাকে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো যেটা ঘটনা হলো, প্রথম কোয়েশ্চেন আপনারা পড়ুন একজন কেউ তাড়াতাড়ি। সঞ্জীব নাস্কর পড়ুন। হ্যাঁ স্যার, পড়ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ টেকেন কেয়ার অফ হোয়াইল ডিজাইনিং দ্য সিলেবাস? আচ্ছা আচ্ছা। দ্য টিচিং মেথড, স্টুডেন্ট, অবজেক্টিভ হ্যাঁ অফ এডুকেশন, হ্যাঁ। ইন্টারেস্ট অফ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, সুপর্ণা দাস অ্যান্সারটা বলুন আপনি। বলুন সুপর্ণা দাস, The কথা বলবেন teaching না met নাকি? the teaching method. হ্যাঁ, আমি জানি না, আমি যে জিজ্ঞেস করলাম যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ টেকেন কেয়ার অফ হোয়াইল টিচিং দ্য সিলেবাস। ওকে, নাম্বার ফার্স্ট কোয়েশ্চেন, এর অ্যান্সার কি হবে? Teaching method. টিচিং মেথডস এর ইয়ে করতে হবে। আপনি আপনি যেটা বলতে চাইছেন যে টিচিং মেথডের টেক কেয়ার করতে হবে, মানে সেটাকে ধ্যানে রাখতে হবে। দেখুন, এই কোয়েশ্চেনটাতে এখানে আছে যেটা ম্যাটার, কেউ অ্যান্সার করলে মুখে করবেন, কারণ আমি স্ক্রিনে আছি শুধু। হ্যাঁ, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ টেকেন কেয়ার অফ হোয়াইল ডিজাইনিং দ্য সিলেবাস, এখানকার যে কোয়েশ্চেনটার মিনিং বলতে চেয়েছে সেটা হলো যে যখন আপনি কোনো সিলেবাস বানাচ্ছেন বা সিলেবাস বানানো হয়, তখন কোন জিনিসটা আমাদের ধ্যানে রাখা উচিত, কোন জিনিসটা আমাদের নজরে রাখা উচিত, কোন জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, কোন জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, কোন জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া উচিত, কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। ঠিক আছে, এবারে এক এক করে আমরা এই এগুলো দেখি, অপশনস গুলো দেখি। কি অপশনস আছে? টিচিং মেথডস, হ্যাঁ হতে পারে অবশ্যই, তাই একে রাখছি আমরা। স্টুডেন্টস, অবশ্যই স্টুডেন্টস ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট, তাই স্টুডেন্টস হতে পারে, একেও রাখছি আমরা। নেক্সট, অবজেক্টিভ অফ দ্য স্টুডেন্ট, এটাও হতে পারে, তাই এটাকেও রাখছি। ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, এটা অবশ্যই স্টুডেন্টসদের ইন্টারেস্টকে খেয়াল রাখতে হবে বা মাথায় রাখতে হবে আমাদেরকে, তাই এটাকেও রাখছি। ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো অপশন একটাই চুজ করতে হবে, সবগুলোই কিন্তু ক্লোজ অপশন। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড দেখুন, যেখানে লেখা আছে অবজেক্টিভস অফ দ্য এডুকেশন, মানে এডুকেশন, আমাদের পড়াশোনার অবজেক্টিভটা কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে বা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, অবজেক্টিভের মধ্যে কি কি আছে? অবজেক্টিভের মধ্যে আমাদের আছে যে স্টুডেন্টদের ইন্ডিপেন্ডেন্ট লার্নার বানানো, স্টুডেন্টদের বেস্ট ওয়েতে নলেজ দেওয়া, স্টুডেন্টসরা যাতে নলেজেবল হতে পারে, স্টুডেন্টসরা যাতে মডিফিকেশনস অফ বিহেভিয়ার করতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়ালে রাখতে হবে। আর এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়ালে রেখে কি করতে হবে? অ্যান্সার গুলো করতে হবে। ঠিক আছে, তো এবার আমি যখন টিচিং অবজেক্টিভস বানাচ্ছি, অবজেক্টিভসে কি হয়? অবজেক্টিভসে আমরা বলি যে কোন কোন মেথডটা দিয়ে যদি পড়ানো হলে যে কোনো একটা টপিক বা যে কোনো সাবজেক্ট ভালোভাবে স্টুডেন্টসরা নিতে পারবে, ভালোভাবে স্টুডেন্টসরা বুঝতে পারবে এই জিনিসটা। তো অবশ্যই অবজেক্টিভে আমাদেরকে স্টুডেন্টকে মাথায় রাখতেই হবে যখন আমরা অবজেক্টিভ বানাবো, যে এই টপিকটা পড়ানোর পরে বা এই সাবজেক্টটা পড়ানোর পরে স্টুডেন্টসরা কি করবে, মানে স্টুডেন্টসরাই তো সবকিছু। তো তাই যখন অবজেক্টিভ বানানো হয় তখন মেথডসকেও ধ্যানে রাখা হয়, স্টুডেন্টসদেরকেও খেয়াল রাখা হয়, আর স্টুডেন্টসদের ইন্টারেস্টও মাথায় রাখা হয়। তাই অবজেক্টিভস অফ দ্য স্টুডেন্টস এর মধ্যেই কিন্তু সবকিছু আমাদের ইনক্লুড করা থাকে। তাই এখানে এক্সাক্ট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অবজেক্টিভস অফ দ্য এডুকেশন। কথাটা বোঝা গেল? সবাইকে বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা,
বুঝতে ভালো। অনুপমা বাউরি, সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ুন আপনি। Which quality of the teacher is liked most by students? A হচ্ছে her punctuality, B হচ্ছে her impartiality, C হচ্ছে her love for discipline, আর D হচ্ছে her dominance. আপনি কোনটা চাইছেন? আপনি অ্যাজ এ মানে আমাকে যদি টিচার ধরে নেন তাহলে আপনি কোনটা নেবেন? আমি তো স্যার অপশন সি নেব, her love for discipline. আচ্ছা, হার লাভ, মানে আমি এখানে এই ক্লাসরুমে প্রচন্ড স্ট্রিক্ট ডিসিপ্লিন করে দিলাম, ভালো লাগবে আপনাকে? ডিসিপ্লিন মানে তো স্যার সাবজেক্টও হয় না? হুম, সাবজেক্ট অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। আমার সাবজেক্টকে আমি প্রচুর ভালোবাসি কিন্তু আপনাদেরকে পড়াতে পারছি না। মানে আমার মধ্যে আপনাদেরকে দেওয়ার সেরকম ভাবে ক্ষমতা নাই, বলতে আমার মধ্যে টিচিং অ্যাপটিটিউড নাই যে এডুকেশন সাবজেক্টটা বা টিচিং অ্যাপটিটিউড বা রিসার্চ অ্যাপটিটিউডটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে কি হবে? পারবেন? না, তাহলে ভালো তো লাগবে? তো তাই এখানে দেখুন যে হুইচ কোয়ালিটি অফ দ্য টিচার্স ইজ লাইকড মোস্ট বাই স্টুডেন্টস। হার পাংচুয়ালিটি, অবশ্যই একজন টিচারকে পাংচুয়াল হতে হবে, এটা অবশ্যই হওয়া উচিত, এটাকে আমরা রাখছি। হার ইম্পার্শিয়ালিটি মানে যেটা নিউট্রালনেস বা আনবায়াসনেস, এটাও হওয়া উচিত। হার লাভ ফর ডিসিপ্লিন, তার মানে টিচারের অবশ্যই ডিসিপ্লিনের প্রতি ভালোবাসা থাকতে হবে, হতে পারে যে সাবজেক্টের প্রতি, আর এটা হতে পারে ওই ক্লাসরুম ডিসিপ্লিনের কথাও বলা হচ্ছে, দুটোই হতে পারে মেবি। ওকে, হার ডোমিনেন্স মানে সে ক্লাসে ডোমিনেন্ট করবে, মানে ক্লাসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, ঠিক আছে, এই ধরনের। তো হার ডোমিনেন্স, যেটা ডোমিনেন্স তো নেগেটিভ টার্ম, আর নেগেটিভ টার্ম আমরা কখনো ইউজ করব না অপশনস গুলোতে, ওকে। তো তাই হার ডোমিনেন্স হবে না। বাকি তিনটে হতে পারে। এবার বাকি তিনটের মধ্যে স্টুডেন্টসদের জন্য কোনটা, মানে স্টুডেন্টসরা সব থেকে কোনটা ভালো লাগে স্টুডেন্টসদের, যে ডেলি আমি ক্লাসে এলাম, ডেলি কলেজে গেলাম, অন টাইম একদম, একটু ইয়ে করলাম না, দেরি করলাম না। তো স্টুডেন্টসরা আমার দেরিতে আসা আর একটু আগে আসাতে ওদের সমস্যা কি? স্টুডেন্টসদের সমস্যা বা স্টুডেন্টসদের ফায়দা কি? স্টুডেন্টসদের ফায়দা হচ্ছে যে যদি স্টুডেন্টসরা মানে আমি টাইমলি এলাম আর ক্লাসরুমে গিয়ে পার্সিয়ালিটি করলাম, ক্লাসরুমে গিয়ে মানে বা একচ্ছত্র আধিপত্য বিস্তার করলাম, এমন হলো, তাহলে কিন্তু ভালো নয়। স্টুডেন্টসরা সেই টিচারকে ভালোবাসে বা সেই টিচারকেই পছন্দ করে যে নিউট্রাল থাকে, যে বায়াসনেস মানে বায়াস করে না কারো সাথে পার্সিয়ালিটি করে না, কারো দিকে মানে পক্ষপাতিত্ব করে না, ঠিক আছে। এই ধরনের টিচারকে স্টুডেন্টসরা বেশি ভালোবাসে, কারণ পাংচুয়ালিটি নিয়ে স্টুডেন্টসদের কোনো ফায়দা নেই। লাভ ফর ডিসিপ্লিন, আমি আমার সাবজেক্টকে ভালোবাসি খুবই, এটা নিয়েও স্টুডেন্টসদের কোনো ফায়দা নেই। স্টুডেন্টসদের ফায়দা হচ্ছে স্টুডেন্টসদের প্রফিট হবে কোথায় না, তো হার ইম্পার্শিয়ালিটি মানে টিচারের ইম্পার্শিয়ালিটিতে, ঠিক আছে। এই জিনিসটা বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার সেকেন্ডে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোয়েশ্চেনটা। হ্যাঁ বুঝা স্যার। গেছে? হ্যাঁ স্যার। কারো কোনো কোয়েশ্চেন? আদিতি ঘোষ, কোয়েশ্চেন? না না স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্ড, আদিতি ঘোষ পড়ুন তো একটু। After becoming a teacher, what type of work you would be interested in? Option A, supporting the students. Option B, enhancing the knowledge levels of students. Option C, conveying the complaints of students to the principal. Option D, raising the teaching standards in your school. ওকে, এখানে কোয়েশ্চেন যেটা বলা হয়েছে বলছে আফটার বিকামিং এ টিচার হয়ে যাওয়ার পরে হোয়াট টাইপ অফ ওয়ার্ক উড বি ইন্টারেস্টেড ইন। টিচার যখন হয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে আপনাদের, তখন আপনারা কেমন ধরনের অ্যাক্টিভিটিতে ইন্টারেস্ট নেবেন, মানে আগ্রহ প্রকাশ করবেন, দিলচাস্পি নেবেন যেটাকে বলা হয় হিন্দি বা উর্দুতে, ঠিক আছে। যে আপনি আগ্রহ প্রকাশ করবেন কেমন ধরনের কাজে, ওকে। অপশন গুলো হচ্ছে সাপোর্টিং দ্য স্টুডেন্টসদের সাপোর্ট করবেন, হ্যাঁ অবশ্যই হতে পারে, স্টুডেন্টসদেরকে সাপোর্ট করা উচিত।
হ্যাঁ, অবশ্য কন্ডিশনাল আছে, সব ক্ষেত্রে সাপোর্ট করা যাবে এমনটা নয়। যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। এনহ্যান্সিং দ্য নলেজ অফ দ্য স্টুডেন্টসদের নলেজ বৃদ্ধি করা, অবশ্যই এটা হতেই পারে, তাই আমরা এটাকে একদম স্ট্রংলি রাখছি। থার্ড হচ্ছে কনভেইং দ্য কমপ্লেইন্টস অফ দ্য স্টুডেন্টস টু দ্য প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব স্টুডেন্টসদের বিরুদ্ধে। ঠিক আছে, এটা হবে? হবে না। প্রথমে এটা হবে রিজেক্ট না, করে দিতে হবে। তার মানে এটাকে প্রথমে রিজেক্ট। তো সি এলো না আমাদের কাছে। রেজিং দ্য টিচিং স্ট্যান্ডার্ডস ইন ইয়োর স্কুল, ওকে, আমাদের কাছে এ, বি আর ডি আছে। সাপোর্টিং দ্য স্টুডেন্টস এটা হওয়া উচিত নয়, কারণ এখানে স্টুডেন্টসদের নেগেটিভ কাজও হতে পারে, পজিটিভ কাজও হতে পারে, তাই এই জিনিসটাকে আমরা বি হবে। নেব না। ঠিক আছে, হ্যাঁ শেষ মোহাম্মদ কিছু বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম তাহলে বি হবে ওইটা। হ্যাঁ, বি আপনার মতে হবে, আমি দেখছি ওটা। হ্যাঁ, এবার সাপোর্টিং দ্য স্টুডেন্টস এটাও হচ্ছে না, তার মানে এ আর সি চলে গেল, কেটে গেল। হ্যাঁ, এবার আমাদের হাতে আছে বি আর ডি। বি কি বলছে? এনহ্যান্সিং দ্য নলেজ লেভেলস অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ অবশ্যই হতে পারে। এবার ডি এ রেজিং দ্য টিচিং স্ট্যান্ডার্ডস ইন ইয়ার স্কুল। দেখুন, নলেজ লেভেলে বলছে যে আপনি টিচার হয়ে যাওয়ার পরে আপনি কি কাজ করবেন, মানে কোন কাজগুলোতে ইন্টারেস্ট নেবেন, ওটা তো অবশ্যই স্টুডেন্টসদের নলেজ বৃদ্ধি করবেন আপনি। কিন্তু আপনি যেই স্কুলে আছেন সেই স্কুলের যদি স্ট্যান্ডার্ড, মানে টিচিং স্ট্যান্ডার্ড, টিচিং এর যে কোয়ালিটি, সেটাই যদি ডেভেলপ করে দেন, তাহলে আপনাকে অটোমেটিক্যালি স্টুডেন্টসদের নলেজ বৃদ্ধি হয়ে যাবে। আপনাকে এক্সট্রা করে আর মেহনত করতে হবে না, এক্সট্রা করে আর আপনাকে খাটাখাটনি করতে হবে না। আপনাদের অটোমেটিক টিচিং স্ট্যান্ডার্ডটা হাই করে দিলে অটোমেটিক্যালি স্টুডেন্টসরা ভালোভাবে শিখবে এবং ভালোভাবে পড়বে ওরা। বোঝা গেল? তাই এই কোশ্চেনটার অপশন নাম্বার ডি, মানে লাস্ট অপশন, রেজিং দ্য টিচিং স্ট্যান্ডার্ড ইন ইয়োর স্কুল ইজ দ্য কারেক্ট অপশন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? বলেছে ইন ক্লাসরুম টিচিং স্টুডেন্টস উড নট ফোকাস অন লেসন ডিউ টু curiosity is not developed in our minds, strict discipline is not developed in them, they are not asked questions, the blackboard is not used। বলছে ইন ক্লাসরুম টিচিং চলাকালীন ইউ উড নট ফোকাস অন দ্য লেসন, স্টুডেন্টসরা লেসনে ফোকাস করে না। কেন করে না? এর কারণটা কি? এর কারণগুলোর মধ্যে বলছে কিউরিওসিটি, মানে আগ্রহ ডেভেলপ হয়নি তাদের, পড়াশোনার প্রতি যেটা আগ্রহ, সেই আগ্রহটা ওদের মধ্যে ডেভেলপ হয়নি। দ্বিতীয়টা বলছে স্ট্রিক্ট ডিসিপ্লিন ইজ নট ডেভেলপড, স্ট্রিক্ট ডিসিপ্লিন বানানো হয়নি। যদি স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকতো স্কুলে বা ক্লাসরুমে, তাহলে অবশ্যই তারা ক্লাসরুম টিচিং এ ফোকাস করতো। তারপরে বলছে দে আর নট আস্কড কোয়েশ্চেন, তাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়নি, তাই তারা এগুলোতে ধ্যান দিচ্ছে না বা এগুলোতে ওরা আগ্রহ প্রকাশ করছে না। 4 নাম্বার হচ্ছে দ্য ব্ল্যাকবোর্ড ইজ নট ইউজড, ব্ল্যাকবোর্ডের ইউজ করা হয়নি। তাই এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কেউ যদি ক্লাসরুমে অ্যাটেন্টিভ হয় বা ফোকাস করে বা ফোকাস করবে না, সেটা নির্ভর করছে ওর কিউরিওসিটির উপরে, ওর আগ্রহের উপরে। তাই অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, কিউরিওসিটি ইজ নট ডেভেলপড ইন দেয়ার ক্লাস, আদারওয়াইজ দ্য স্টুডেন্টস উড হ্যাভ focused on the teaching learning process। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা 6 আর 7 দেখুন এখন, মানে এখানে 5 আর 6 হওয়া উচিত ছিল। কি বলেছে? কেউ একজন পড়ুন তো, অনুপমা বাউরি পড়ুন কোয়েশ্চেনটা। হ্যাঁ স্যার, লার্নিং বাই হার্ট ইজ দ্য ফিচার্স অফ হুইচ লেভেল অফ টিচিং? এ হচ্ছে মেমোরি লেভেল, বি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সি হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, আর ডি হচ্ছে প্রোগ্রেসিভ লেভেল। লার্নিং বাই হার্ট,
হৃদয় দিয়ে পড়া যেটাকে বলছে, কি বলছে কোনটা হবে? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল? সি হবে, ওই দুটো তো হবেই না, এই মেমোরি লেভেল হবে। রিফ্লেক্টিভ লেভেল হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল হবে, মেমোরি লেভেল হবে, প্রগ্রেসিভ লেভেল হবে। আচ্ছা, লেভেলস অফ টিচিং কটা গো? তিনটে তো, কোন তিনটে? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল। আচ্ছা, তার মানে লাস্টেরটাই এমনিতে বাদ চলে যাবে, হুম। কারণ এগুলো লেভেলস এর মধ্যে পড়ে না, এটা লাস্টটা চলে গেল। বেঁচে আছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেল হবে না, কারণ মেমোরিতে বোঝাশোনা হয় না, শুধুমাত্র মুখস্থ করে, তাই না? হুম। তো তাই মেমোরি লেভেল হবে না। আমাদের কাছে বেঁচে থাকলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেল। এই দুটোর মধ্যে কি কোনটা হবে? লার্নিং বাই হার্ট, কে বলবে? সি হবে পারবেন তো। বলতে? জি স্যার, হ্যাঁ বলুন, সারিদা খাতুন বলুন। সি হবে। আচ্ছা, রিফ্লেক্টিভ লেভেল কেন? রিফ্লেক্টিভ লেভেল কেন হবে? রিফ্লেক্টিভ লেভেলে তো আমি কোনো কিছুকে ওখানে আমি কোনো কিছু অ্যাড করতে পারছি বা কোনো কিছু মানে সেখান থেকে মানে বাদ দিতে পারছি, এটাই তো হচ্ছে তার জন্য। আচ্ছা, মানে আপনি চাইছেন, আপনি বলতে চাইছেন যে রিফ্লেক্টিভ লেভেলে আমরা আমাদের নিজের ইচ্ছে মতো, আমাদের নিজের খুশি মতো, মানে আমাদের যেটা মাথায় আসে সেই অনুযায়ী আমরা সেখানে অ্যাড করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। মানে সেখানে সেখানে কিছু চাইলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা আমরা দিতে পারি। তার জন্য আপনি বলতে চাইছেন যে এটা রিফ্লেক্টিভ লেভেল হবে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কেন হবে না? ওটাও হবে কিন্তু এটা বেশি হবে, মানে রিফ্লেক্টিভটা। আচ্ছা, রিফ্লেক্টিভটা বেশি হবে। আদিতি ঘোষ, কোনটা হবে? স্যার আমি অপশন সি মনে হচ্ছে, রিফ্লেক্টিভ লেভেল। আচ্ছা, রিফ্লেক্টিভ লেভেল বাই হার্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, পাক্কা? আর কেউ ট্রাই করবে? স্যার বি হবে। বি হবে কেন ইন্দ্রদুল? বি হবে কেন? আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে তো শ্রবণ মনন নিধিধ্যাসন যদি এইভাবে ধরা হয় না, তাহলে মননটা মানে মনন মানে হার্ট মানে মন দিয়ে করা, মানে আমি তো বুঝছি জিনিসটা, মন দিয়ে বুঝছি, সেজন্য আমার মনে হচ্ছে। হ্যাঁ, আর একটু ভাবুন। আর একটু ভাবুন, কে ভাববে? কোশ্চেনটা ভাবার আছে, ওই জন্য আমি বলছি বারে বারে। হুম, বলুন গো, কেউ ভাববেন? আর লার্নিং বাই দুটো কথা বলবো। লার্নিং, শুনুন, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, দুটো কথা বলবো। বলছি হ্যাঁ যে বলুন। প্রথমে কে যেন বললো না যে তিনটে লেভেল আছে, কিন্তু আমি কি বলেছিলাম যে চারখানা লেভেল। অটোনমাস হ্যাঁ। ডেভেলপমেন্ট যেটা লেভেল ছিল, ওটাকে তো হুম। সে বললো না। আচ্ছা, এখানে আর নাই ওই জন্য বললো না। এখানে নেই, হ্যাঁ। আর হ্যাঁ। এটাকে আমি রিফ্লেক্টিভ লেভেলে ধরবো, কারণ ওটা ওই হাইয়েস্ট পার্ট হিসেবে ধরবো আচ্ছা মনে আচ্ছা, হচ্ছে। ঠিক আছে। আমি সবার অপশন গুলো শুনলাম, এখানে এবার আমার দিচ্ছি, মানে বাকিগুলো তো হবে না। লার্নিং বাই হার্ট, দেখুন আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা হচ্ছে যে আমাদের মেমোরাইজেশন বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, এটা আছে। আর রিফ্লেক্টিভ লেভেলে হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল ভিউজ গুলো দিয়ে আমরা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে ভিশন, সেই জিনিসগুলো দিই, আমাদের যে মতামত সেই জিনিসটাও দিই। তো তাই এটা আমারও মনে হচ্ছে, হ্যাঁ, তবে এটা 90%, 10% নয়। কারণ হচ্ছে যে এখানে কিছুটা ইয়ে আছে, মিল আছে। আমরা জানি সবাই যে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে মিল আছে, হ্যাঁ। তো এই মিলের জন্য মানে যদি অপশন এগুলো থাকে তাহলে তো ঠিক আছে, রিফ্লেক্টিভ করে দিবেন। কিন্তু অপশন যদি অন্য আর কিছু থাকে তাহলে ভাবতে হবে। তাই এখানে যদি যেটা অ্যান্সার হচ্ছে লার্নিং বাই হার্ট ইজ দ্য ফিচার অফ হুইচ লেভেল অফ টিচিং, এটার অ্যান্সার কিন্তু রিফ্লেক্টিভ লেভেল আপনাদেরকে করা উচিত, আমি মনে করি। হ্যাঁ, বোঝা গেল? আর কি বলুন স্যার, যদি এবার ওই এ বি বি সি এই হিসেবে যদি থাকে, তাহলে হ্যাঁ, তো আমি উত্তরটা আমি ওই বি ওই সি কে কথাতে নেব।
ইয়েস, ওই কথাটাই আমি বলতে চেয়েছিলাম, তখন আমি ক্লিয়ার করে নি বেশি ভালো করে। যদি আপনাদের এখানে কোড দেওয়া থাকতো যে বি এবং সি দুটোই, তাহলে কিন্তু বি এবং সি নিতে হতো। আমি ওটাই বলতে চাইলাম আপনাদেরকে যে রিফ্লেক্টিভ লেভেল হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে হবে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হবে মেমোরি, তারপরে মানে প্রোগ্রেসিভ তো হয় না লেভেলস অফ টিচিং, বুঝা গেল? আর টিচিং অ্যাপটিটিউডে আমাদেরকে এইভাবেই হাইরার্কি অনুযায়ী মনে রাখতে হয়, বা হাইরার্কি অনুযায়ী অ্যান্সার গুলো হয়। বুঝতে পেরেছেন কথাটা আমি কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে 6-এরটা আমাদের সলভ হয়ে গেল। এবার 7 নাম্বার কোশ্চেনে যাই। 7 নাম্বার কোশ্চেনে কি বলেছে? হুইচ অফ দ্য কগনিটিভ ভার্বস আর ইউজড টু অ্যানালাইজ ইনফরমেশন গিভেন। বলছে যে নিচের কোনটা কগনিটিভ ভার্বস, ভার্ব বলতে অ্যাকশন ভার্ব বা অ্যাকশন ওয়ার্ডস বলতে পারেন আপনারা, আর ইউজ টু অ্যানালাইজ ইনফরমেশন গিভেন, যে কোনো ইনফরমেশনকে অ্যানালাইসিস করতে গেলে নিচের কোন ওয়ার্ডটা আপনারা ইউজ করবেন, বলুন। আইডেন্টিফাই। হ্যাঁ, আইডেন্টিফাই, কে বললেন আইডেন্টিফাই? আমি স্যার। আচ্ছা, মানে এখানে 4টে অপশন আছে, একটা আছে ডিফারেন্সিয়েট, একটা আছে ক্লাসিফাই, একটা আছে ডেসক্রাইব, আর আরেকটা হচ্ছে আইডেন্টিফাই। এই 4টে অপশন আছে, হ্যাঁ। তো বলেছে যে অ্যানালাইসিস, যে কোনো ইনফরমেশন বা যে কোনো তথ্যকে আপনি অ্যানালাইসিস করতে চাইছেন, তো সেই অ্যানালাইসিস করার সময় মানে অ্যানালাইসিস করার জন্য কোন ওয়ার্ডটা আপনি ইউজ করবেন। প্রথমে আমাকে এটা বলুন যে এটা কোশ্চেনটা কোথাকার, মানে টিচিং অ্যাপটিটিউডের কোন পার্টের এটা কোশ্চেনটা দেওয়া হয়েছে? ব্লুমস ট্যাক্সোনমি। আদিতি ঘোষ, ইজ হি রাইট? সারিদা খাতুন ঠিক বললো? ব্লুম ট্যাক্সোনমি আমার মনে হচ্ছে না। কি মনে হচ্ছে আপনার? ওটা নয় আমার মনে হচ্ছে, কিন্তু কি হবে সেটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি ব্লুমস ট্যাক্সোনমি থেকেই এই কোশ্চেনটা করা হয়েছে। আমি এর আগের দিনে আপনাদেরকে না কোথায় আমি যেন বললাম যে ব্লুমস ট্যাক্সোনমি থেকে একটা কোশ্চেন হবেই, আর সেটা কোশ্চেনটা আপনার করা, সেটাকে ওই কোশ্চেনটাকে আইডেন্টিফাই করে কোশ্চেনটার এরিয়া সিলেক্ট করাটা আপনাদের সব থেকে টাফেস্ট কাজ হবে। মানে ব্লুমস ট্যাক্সোনমির কথা বলছি আমি, ব্লুমস ট্যাক্সোনমি থেকে একটা কোশ্চেন হবে, এটা আপনারা ধরে নিন। তো এই কোশ্চেনটাও আমাদের ব্লুমস ট্যাক্সোনমির কোশ্চেন, হ্যাঁ। তো ব্লুমস ট্যাক্সোনমিতে আপনাদেরকে প্রথম কথা যে আপনাদেরকে ধরে নিতে হবে, স্যারে দেখাতেন ঠিক, এবং আদিতি ঘোষ এখানে কেন ধরতে পারলেন না বুঝতে পারলাম না। কারণ ব্লুমস ট্যাক্সোনমির 3টে মেইন আছে, কি বলবো, ডিভিশন আছে। কি কি ডিভিশন? প্রথম ডিভিশন হচ্ছে কগনিটিভ লেভেল, সেকেন্ড অ্যাফেক্টিভ লেভেল, থার্ড হচ্ছে সাইকোমোটর লেভেল। আর এখানে কগনিটিভ ভার্বস লেখা আছে, তাই আপনাকে ধরে নিতে হতো যে এটা কগনিটিভ লেভেলের কোশ্চেন। এবার কগনিটিভ লেভেলে আমাদের কি কি থাকে? কগনিটিভ লেভেলে আমাদের থাকে কি কি কোডটা আছে গো? কগনিটিভ লেভেলের কোড ইসাক। ইসাক, ঠিক আছে। ইসাক আছে, হ্যাঁ হ্যাঁ মানে স্যার। নলেজ নলেজ হ্যাঁ বলুন। নলেজ, comprehension, application, analysis, synthesis আর evaluation। ইভালুয়েশন, ঠিক আছে। তো এই ইসাক হলো। এখানে দেখুন প্রথম কথা হচ্ছে অ্যানালাইসিস, যে কোনো ইনফরমেশনকে অ্যানালাইসিস করার জন্য আপনাদের কেমন ধরনের নলেজ বা কেমন স্ট্যান্ডার্ডে আপনাকে ভাবতে হয়, সেই জিনিসটা দিয়ে ভাবুন হয়ে যাবে। দেখুন আপনাকে বলা হলো যে কোনো জিনিসকে আইডেন্টিফাই করুন। আপনাদেরকে আমি পড়িয়েছিলাম যখন স্কেলস অফ মেজারমেন্ট পড়িয়েছিলাম রিসার্চ অ্যাপটিটিউডে, তখন বলেছিলাম যে ভারতের ক্রিকেটার আর অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে আপনারা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন মানে আইডেন্টিফাই করবেন, তাই না? কি শুধুমাত্র জার্সি দেখে আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন, বা নামের টাইটেল দেখে আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন যে সে হিন্দু নাকি মুসলিম, আর নামের টাইটেল দেখে আইডেন্টিফাই করে দেওয়া যায়, ঠিক আছে। তারপরে আপনি আর কি
অনেক কিছুই করা যায়, যেমন গায়ের রং দেখে আইডেন্টিফাই করা যায় যে সে সাদা নাকি কালো, এই জিনিসগুলো করা যায়, এগুলো খুবই বেসিক লেভেল। আর অ্যানালাইসিসটা কোন লেভেলের? অ্যানালাইসিসটা একদম কগনিটিভ লেভেলের, হায়ার হায়ার টুয়ার্ডস দ্য হাই লেভেল, তাই না? শুরুর দিকে কি, শুরুর দিকে হচ্ছে নলেজ, কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো। তো এগুলো জিনিস আইডেন্টিফাই একদম বিলকুলই একদম নিম্ন লেভেলের, একদম নিচে লেভেলের জিনিস আইডেন্টিফাই। জাস্ট এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি বলে দেওয়া হয় যে মানে অনেকগুলো প্লেয়ার আছে, তার মধ্যে আপনি মানে আপনার প্লেয়ার ধরুন জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা, অনেকগুলো দেশের জাতীয় পতাকা রাখা আছে, তার থেকে বললো যে আপনি আইডেন্টিফাই করুন যে ভারতের জাতীয় পতাকা কোনটা। তো এটা কি, এটা তো আমাদের সবার জানা থাকে, তাই না? যদি আমাকে মানে কাউকে বলা হয় যে আপনি অ্যানালাইসিস করুন, তখন কিন্তু অনেকটা ভাবতে হয়, অনেকটা গুছিয়ে ভেবে ওর সবকিছু বাগ বিচার করে আমাদেরকে বলতে হয়। যে তাই আইডেন্টিফাইটা খুব লোয়ার লেভেলের জিনিস। তারপরে বললো ক্লাসিফাই। এখানে আপনাদের আমাকে ছাড়া 15 জন আছে, ঠিক আছে? 15 জনের মধ্যে বলা হলো যে কজন কোন ডিস্ট্রিক্টের একটা ক্লাসিফাই করুন। এটাও সিম্পল জিনিস, এখানেও আমাদের ভাবার কিছু নাই। সবাইকে শুধুমাত্র জিজ্ঞেস করলাম যে কার কোন ডিস্ট্রিক্টে বাড়ি, আমরা আইডেন্টিফাই করে নিলাম, ঠিক আছে? তো ক্লাসিফাই হয়ে গেল। তারপরে ডেসক্রাইবটা কি, কোন জিনিস বলা হলো যে describe the tricolor, describe the Indian flag, describe the Indian quit India movement, এই জিনিসগুলো বলে। ডেসক্রাইবেও এই আইডেন্টিফাই থেকে ক্লাসিফাইটা একটু হায়ার, আর ক্লাসিফাই থেকে আর একটু হায়ার হচ্ছে ডেসক্রাইব, মানে আপনি নিজের মতো করে বলবেন। তার উপরে হচ্ছে যে ডিফারেন্সিয়েট যখন আপনি কোনো কিছুর মধ্যে করবেন। এবার দেখুন, ডিফারেন্সিয়েট আর আইডেন্টিফাই ওয়ার্ডটা বা ক্লাসিফাই ওয়ার্ডটা আপনাদের সিমিলার মনে হবে, ঠিক আছে? না না, আমি একটু একটু করেছি, ব্যাপারটা আলাদা করেছি এখানে। সেখানে হচ্ছে যে আইডেন্টিফাই, ক্লাসিফাই আর ডিফারেন্সিয়েটও একটা জিনিস থেকে অন্য একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করা। এবার ডিফারেন্সিয়েট অন দ্য বেসিস অফ মেনি থিংস, এটা হতে পারে। তো তাই এগুলো একটু মানে ক্লোজ ওয়ার্ডস, যদিও এগুলোর মধ্যে সব থেকে হায়ার ওয়ার্ড হচ্ছে ডিফারেন্সিয়েট, ঠিক আছে? এবার এখানে অ্যান্সারটা ডেসক্রাইব এই জন্যই হবে যে কোনো জিনিস যখন আপনি ডেসক্রাইব করতে যাবেন, তখন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস অফ দ্যাট থিং অর অফ দ্যাট অবজেক্ট অর অফ দ্যাট পার্টিকুলার প্রবলেম ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট ইট। আপনাকে সেই জিনিসের সেই বস্তুতার ব্যাপারে বা সেই জিনিসটার ব্যাপারে স্বচ্ছ ধারণা আপনার থাকতে হবে, না হলে আপনি ডেসক্রাইব করতে পারবেন না, কারণ ডেসক্রাইবে এভরিথিং আপনাকে ডেসক্রাইব করতে হবে। তো তাই এখানে যে ওয়ার্ডটা ইউজ হওয়া উচিত অ্যানালাইসিসের জন্য, সেটা হচ্ছে ডেসক্রিপশন। কথাটা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট যেটা কোয়েশ্চেন হবে আমাদের, সেটা হচ্ছে যে 8 নাম্বার কোয়েশ্চেন, তাই তো? ঠিক আছে, 8 নাম্বার কোয়েশ্চেনটা কেউ পড়ুন তো একবার। পড়ুন। Which one indicates evolution? Option A, কে পড়লো এটা? কে বলছেন? Sir Suparna Das. সুপর্ণা দাস, আরেকবার পড়ুন আপনি। Which one indicates evolution? ইভলিউশন নাই, ওটা ইভালুয়েশন আছে। Evaluation. হ্যাঁ, এবার Option A, পড়ুন। Ram got 45 marks out of 200. Option B, Sita got 38% marks in English. Option C, Sam got first division in final examination. Option D, all of the above. আচ্ছা, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে যেটা বলছিলাম যে আপনাদেরকে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন, এই তিনটের পার্থক্য আমি একদম খুব ভালো করে পড়িয়েছিলাম, আপনাদের যদি মনে থাকে। তো আমরা মেজারমেন্টে কি করেছি, মেজারমেন্টে যখনই কোনো পারফরমেন্সকে নিউমেরিক্যাল ফর্মে আমরা প্রকাশ করব, তখন তাকে মেজারমেন্ট বলা হয়, ঠিক আছে? আর সেই নিউমেরিক্যাল ফর্মে এক্সপ্রেসড
নিউমেরিক্যাল ফর্মে এক্সপ্রেসড যে পারফরমেন্স, সেটাকে যখন আমরা কম্পেয়ার করব বা অ্যানালাইসিস করব যে কে কে কেমন পেলো কে কেমন পেলো না, এই জিনিসগুলো যখন আমরা অ্যানালাইসিস করব তখন সেটাকে কি বলা হবে? অ্যাসেসমেন্ট। আর যখন আমরা ফাইনাল ডিসিশন নেব অন দ্য বেসিস অফ দ্য মেজারমেন্ট আর অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স, আমরা বলবো যে খুব ভালো করেছো, খুব খারাপ করেছো, এ গ্রেড পেলে, বি গ্রেড পেলে, সি গ্রেড পেলে, এই ধরনের কথাগুলো আমরা বলি। এই ধরনের কথাগুলো কোথায় বলবো? ইভালুয়েশনে বলবো। এবার প্রথম অপশন আছে রাম গট 45 মার্কস আউট অফ 200। তো এখানে অবশ্যই একটা নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ দ্য পারফরমেন্স আছে যে 200-র মধ্যে সে 45 পেয়েছে, তো অবশ্যই এটা মেজারমেন্টে যাওয়া উচিত। সীতা গট 38% মার্কস ইন ইংলিশ, ইংলিশে 38% মার্কস পেয়েছে, এটাও একটা পারফরমেন্সের পারফরমেন্স রিপ্রেজেন্টেড ইন এ নিউমেরিক্যাল ফর্ম, এটাও মেজারমেন্টে যাওয়া উচিত। তারপরে শ্যাম গট ফার্স্ট ডিভিশন ইন ফাইনাল এক্সামিনেশন, শ্যাম ফার্স্ট ডিভিশন পেয়েছে ফাইনাল এক্সামিনেশনে, এটা আমাদের ইভালুয়েশনে হওয়া উচিত। আর তারপরে বলেছে যে অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ তো হবেই না, কারণ প্রথম দুটো আমাদের মেজারমেন্টে। তাহলে সি অপশন ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, শ্যাম গট ফার্স্ট ডিভিশন ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, বিকজ আমরা সবসময় বলে থাকি বা আমরা জানি যে ইভালুয়েশনে কি হয়, ইভালুয়েশনে আমাদেরকে আমরা গ্রেড দিই, ডিভিশন দিই, বা বিভিন্ন রকমের আমরা পারফরমেন্স গুলো কোয়ালিটেটিভ টার্মে আমরা এক্সপ্রেস করে থাকি, যে যেটা হলো ফাইনাল ফাইনাল ইভালুয়েশন বা ফাইনাল জাজমেন্ট বলা যেতে পারে, যে খুব সুন্দর, খুব ভালো, বা এ গ্রেড, বি গ্রেড, আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, এই সব কথাগুলো ইউজ করে থাকি আমরা। তো তাই শ্যাম গট দ্য ফার্স্ট ডিভিশন ইন দ্য ফাইনাল examination is the correct option here for evaluation. Okay, am I right? Am I clear to all of you? হ্যাঁ স্যার। ওকে স্যার, সারি দেখা তো নেক্সট কোশ্চেনটা পড়ুন তো আপনি। Which test having predetermined rules and regulation? সেটা হবে, এনআরটি হবে। বলছে যে হুইচ টেস্ট হ্যাভিং প্রি-ডিটারমিন্ড রুলস এন্ড রেগুলেশনস, সারি দেখা একটু সিআরটি স্যার, সিআরটি ভুল বলেছি, সিআরটি হবে। আমি জানি যে আপনি তাড়াতাড়ি করার জন্য ভুল বলেছেন, এটা জানা, আপনি জানেন, খুব ভালো করে জানেন, আমি জানি এটা। দেখুন এখানে আমরা অনেকগুলো পড়েছি, ইভালুয়েশন, টাইপস অফ ইভালুয়েশন পড়েছি, তার মধ্যে এনআরটি এবং সিআরটি হলো একটা, আর এনএলটি আর সিএলটি বলে ইভালুয়েশন আমরা পড়িনি, বা ইভালুয়েশন টাইপস অফ ইভালুয়েশনের মধ্যে এগুলো পড়ে না, লাস্টের দুটো, তাই আমাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে, প্রথমে কেটে দিতে হবে সি এবং ডি অপশনকে। যেটা এ এবং বি অপশন আছে সেগুলোর মধ্যে ধরতে হবে এনআরটি, এনআরটি হলো নর্ম রেফারেন্স টেস্ট, আর বি হলো সিআরটি, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, সিআরটি। দেখুন আমরা জানি যে সিআরটি তে আগে থেকে রুলস এন্ড রেগুলেশনস গুলো বেঁধে দেওয়া হয়, রুলস এবং রেগুলেশনস গুলো ফলো করা হয়, এখানে কোনো ধরনের মানে কম্পিটিশন থাকে না বললেই চলে। যেখানে যেমন সিআরটি আমি বলি যে কোনো কোর্স, যেমন আমরা গ্রাজুয়েশন করি বা মাস্টার্স করি, তো এই কোর্সগুলোতে কি হয় যে আগে থেকে আমাদের কাছে রুলস চলে আসে যে 34% মার্কস পেতে হবে, তাহলে ডিগ্রি দেওয়া হবে, 40% মার্কস পেতে হবে তাহলে ওয়ানার্স টিকবে, তারপরে 75% অ্যাটেন্ডেন্স লাগবে, ফাইনাল এক্সামিনেশন দিতে হবে, সেশনাল টেস্ট দিতে হবে, ইউনিট টেস্ট দিতে হবে, এই সব জিনিস এগুলো আমাদের সিলেবাস বাঁধানো থাকে, আগে থেকে সবকিছু ডিসাইডেড থাকে। তো যেখানে প্রি-ডিটারমিন্ড সাম রুলস এন্ড রেগুলেশনস থাকবে, সেই ধরনের ইভালুয়েশনকে সিআরটি বলা হয়, মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট বলা হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। ওকে, এটা আসান কোশ্চেন ছিল, সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 11, শর্মিষ্ঠা ঘোষ পড়ুন। Which is
assessment for learning? Option A, diagnostic evaluation. Option B, formative evaluation. C হচ্ছে summative evaluation আর option D, none of the above. হ্যাঁ, কোনটা হবে? বি। বিটাই মনে হচ্ছে। বিটাই মনে হচ্ছে। স্যার দেখাতুন কেন বি মনে হবে, বি হচ্ছে? ফরম্যাটিভ অ্যাসেসমেন্টে তো এটা হয় যে কোনো ছাত্রের কোনটা স্ট্রং কোনটা উইক সেটা দেখে করা। অবশ্যই অবশ্যই ঠিক বলেছেন। বলুন বলুন, ভালো লাগছে, বলুন, ভালো কথা বলছেন। ওটাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সারিদা খাতুন অবশ্যই ঠিক এক্সপ্লেনেশন দিয়েছে এবং ঠিক অ্যান্সারও দিয়েছে। ঠিক আছে, এখানে বলছে যে আমাদের যে ফরমেটিভ ইভালুয়েশনটা হয় সেটা হয় স্ট্রং জোন এবং উইক জোন দেখার পরে, এবং স্ট্রং জোনগুলোকে স্ট্রং রাখার চেষ্টা করা হয় এবং যেগুলো উইক জোন সেগুলোকে আরো স্ট্রং মানে ওগুলোকে স্ট্রং করার চেষ্টা করা হয়। আর তাকেই সেটার জন্যই আমাদের ফরমেটিভ ইভালুয়েশন গুলো করা হয়। ডায়াগনস্টিক ইভালুয়েশন একদম শুরুতে হয়, ইন দ্য বিগিনিং অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। তো তাই ডায়াগনস্টিক টেস্ট এটা হলো ফরমেটিভ বলে দিলাম। সামেটিভ হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য টিচিং লার্নিং প্রসেস বা অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেবাস এগুলো করা হয়। ফাইনাল যে রেজাল্ট, ফাইনাল যে আউটকাম সেটা জানার জন্য সামেটিভ ইভালুয়েশন বা সামেটিভ ইভালুয়েশনটা করা হয়। এবার ঘটনা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা এখানে দুটো টার্ম মনে রাখবেন আপনারা, এই দুটো টার্মই ইউজ হয়। একটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। মানে আপনি লার্নিং করার জন্য যেটা অ্যাসেসমেন্ট হয় সেটা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ ইভালুয়েশন। কারণ হচ্ছে যে লার্নিং করার জন্য, লার্নিং করবেন তখনই করতে পারবেন যখন আপনি কিছু শিখবেন। আপনার নেগেটিভ পয়েন্টগুলোকে ওভারকাম করে ওই নেগেটিভ পয়েন্টগুলোকে স্ট্রং বানাবেন বা স্ট্রং পয়েন্টগুলোকে আরো স্ট্রং বানাবেন, তাহলে তো আপনি শিখবেন। আর এই জিনিসটা করা হয় ফরমেটিভ ইভালুয়েশন। তাই ফরমেটিভ ইভালুয়েশনকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আর আপনি লার্নিং কতটা করলেন তার যে ইভালুয়েশন সেটা লাস্টে হয়। তো এটা হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, মানে লার্নিং এর ইভালুয়েশন। আর এটা হলো লার্নিং এর জন্য ইভালুয়েশন, লার্নিং ফর অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে লার্নিং এর জন্য অ্যাসেসমেন্ট। আর ওটা হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে লার্নিং এর অ্যাসেসমেন্ট। তো যখনই অফ লাগানো থাকবে তখন আপনারা শুধু অপশন খুঁজে বেড়াবেন ওখানে যে কোথায় সামেটিভ লেখা আছে। যদি অ্যাসেসমেন্ট অফ লার্নিং থাকে তাহলে অবশ্যই সামেটিভ হবে, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং যদি থাকে তাহলে অবশ্যই ফরমেটিভ ইভালুয়েশন হবে। আপনারা কোনো কিছু ভাববেন না, ডাইরেক্ট লাগাবেন এই অ্যান্সারটা। অ্যাসেসমেন্ট ফর লার্নিং যদি থাকে তাহলে ফরমেটিভ ইভালুয়েশন, আর যদি অ্যাসেসমেন্ট অফ লার্নিং থাকে তাহলে অবশ্যই সামেটিভ ইভালুয়েশন। এই যে দেখুন, আর যদি কেউ ভুলেও যান, কনফিউজ হয়, তাহলে মিডলে দেখবেন ওই যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর এখানে ফরমেটিভ, এই কথাতে রিলেশন করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন যদি কেউ ভুলে যান। কারণ এটা একটু অনেকে ভুলে যায়, যারা নতুন নতুন থাকে তারা একটু ভুলে যায়। তাই আপনাদের জন্য আমি এটা বলে দিলাম আপনাদের সুবিধার্থে। স্যার এটা মনে থাকবে, এবার ভুল হবে ঠিক না। আছে, ওই যে ওখানে দেখুন ফর আর এখানে দেখুন ফর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এটা খুবই খুবই ভালো কোশ্চেন এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা পড়ুন। সঞ্জীব পড়ুন। আচ্ছা, spirit of inquiry is feature of which method of teaching? Project method, demonstration method, lecture method, or heuristic method? বলছে স্পিরিট অফ এনকোয়ারি মানে কোথায় ইনকুইজিটিভনেস, জানবো শিখবো এই ধরনের জিনিস
কোন টিচিং মেথডসটাতে ডেভেলপ করা হয়, মানে টিচার কোন মেথডটা অ্যাপ্লাই যদি মানে কোন মেথডটা, এইগুলো মেথডের মধ্যে কোন মেথডটা যদি অ্যাপ্লাই করে টিচার, তাহলে স্টুডেন্টসদের মনে মনে জানার একটা আগ্রহ থাকবে বা ইনকোয়ারি থাকবে, মানে অনুসন্ধান যেটাকে বলা হয় যে ইনকোয়ারি থাকবে, জানার ইনকোয়ারি। ওই জিনিসটা কোথায় থাকবে, ওই জিনিসটা বলা হয়েছে। প্রজেক্ট মেথড যেটাকে লার্নিং বাই ডুইং মেথড বলা হয়, গিভেন বাই কিলপ্যাট্রিক। আপনাদের যদি মনে থাকে তাহলে বুঝতে পারবেন, রিমাইন্ড করুন আপনারা, যে প্রজেক্ট মেথডের আর একটা নাম হচ্ছে লার্নিং বাই ডুইং। আর লার্নিং বাই ডুইং যেটা যিনি হচ্ছেন প্রোপাউন্ডার, তিনার নাম হচ্ছে যে কিলপ্যাট্রিক, WH কিলপ্যাট্রিক, আপনারা খুব ভালো করে জানেন। নেক্সট যেটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথডে কি হয় আপনাদেরকে আমি রিকল করিয়ে দিতে চাই, আপনাদের মনে আছে অবশ্যই, তবু আমি রিকল করাচ্ছি। দেখুন যে ডেমনস্ট্রেশনের মেথড যে কোনো একটা প্র্যাকটিক্যাল টাইপের ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্রথমে টিচার করে দেখান এবং ভার্বাল এক্সপ্রেশন দেন। ওখানে টিচার যখন করবেন তখন মুখে উনি এক্সপ্লেইন করবেন যে কিভাবে কাজটা করা হচ্ছে এবং এর ফলাফলটা কিভাবে হচ্ছে, কোনটার পরে কোনটা কি করা হচ্ছে, এই জিনিসটার এক্সপ্লেনেশন টিচার দেন। তার সাথে সাথে একজন টিচার কি করেন, তারপরে যখন একজন টিচার দেখিয়ে দিল, সমস্ত স্টুডেন্টসরা দেখলো, তারপরে কয়েকজন স্টুডেন্টসকে মানে সিলেক্টিভ কিছু স্টুডেন্টসদেরকে ডাকা হয়, যাদেরকে ওই সেম এক্সপেরিমেন্টটা করতে দেওয়া হয়। আর টিচার বাইরে থেকে যদি প্রয়োজন মনে করেন তাহলে তিনি ভার্বাল এক্সপ্লেনেশন দেন আর স্টুডেন্টসদেরকে দিয়ে করান, তখন বাকি স্টুডেন্টসরা দেখে। তো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে একজন টিচার প্রথমে নিজে উনি প্র্যাকটিক্যাল ওয়ার্কটা করবেন এবং ভার্বাল এক্সপ্রেশন দিবেন। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে সেকেন্ড স্টেপ বা সেকেন্ড পয়েন্ট, সেখানে হচ্ছে যে মুষ্টিমেয় কিছু সিলেক্টিভ স্টুডেন্টকে বা সিলেক্টেড স্টুডেন্টসকে ডাকবে, ডেকে ওদেরকে হ্যান্ড অন এক্সপেরিয়েন্স মানে প্র্যাকটিক্যালি কাজটা করাবে, আর সাথে সাথে একজন টিচার ভার্বাল এক্সপ্লেনেশন দিবেন। এটা হলো ডেমনস্ট্রেশন মেথড। নেক্সট মেথড হলো লেকচার মেথড, যেখানে একজন টিচার আসবে আর শুধুমাত্র লেকচার দিয়ে চলে যাবে, নো ইন্ট্রোডাকশন, নো ইন্টারাকশন, নো কোয়েশ্চেন আনসার সেশন। এটা বুঝতে পারলেন আপনারা। দ্বিতীয়টা, লাস্টটা হচ্ছে হিউরিস্টিক মেথড, যেখানে আপনি এক্সপেরিয়েন্সের মাধ্যমে শিখবেন। ঠিক আছে, তো এটার অ্যান্সার হওয়া উচিত প্রজেক্ট মেথড। কারণ হচ্ছে প্রজেক্ট মেথডে যখন স্টুডেন্টসরা নিজে নিজে করবে তখন অবশ্যই ওদের মধ্যে জানার যে আগ্রহ সেটা খুবই থাকবে এবং ওরা ভাববে যে আরে এই জিনিসটা করলে ওটা কি হবে, যদি এই কেমিক্যালটার সাথে ওই কেমিক্যালটা মিশিয়ে দিই তাহলে কি হবে, কি রেজাল্ট আসতে পারে, এই ধরনের জিনিসগুলো ওখানে করা হয়। তাই এখানে project method is the best method which develop a spirit of inquiry in the students. বোঝা গেল? সবাই বুঝতে পারলো কথাটা? হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলুন স্যার। স্যার বলছি যে এটা হিউরিস্টিক মেথডটা কেন হবে না? কারণ হিউরিস্টিক মেথডেও তো ওই মানে স্পিরিট অফ এনার্জিটা মানে স্টুডেন্টদের বৃদ্ধি পায়, এটা হয়। আর প্রজেক্ট মেথডের ক্ষেত্রে তো ধরুন কোনো টিচার সেখানে তো ইনস্ট্রাকশন দেবে, সেই অনুসারেও তো কাজ করবে স্টুডেন্টরা, তাহলে স্পিরিট অফ এনার্জিটা হিউরিস্টিক মেথড কেন হবে হ্যাঁ না? রেজিয়া সুলতানা, আপনি যেটা বলেছেন এটা অবশ্যই, এটা অ্যাকচুয়ালি হিয়ারিস্টিক নয়, এটা হচ্ছে হিউরিস্টিক। হ্যাঁ, এটা হিউরিস্টিক মেথড, এটা প্রথমটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হিউরিস্টিক মেথডটা হচ্ছে লার্নিং বাই এক্সপেরিয়েন্স, নিজে নিজে এক্সপেরিয়েন্স করে শিখে। হ্যাঁ, অনেক সময় কি হয় যে এখানে আমি বলছি না এটা হবে না, দুটোই ক্লোজ অ্যান্সার। ডেমনস্ট্রেশনটাও মানে কিছুটা হলেও হবে। হ্যাঁ, আমি বলছি না যেটা হবেই না। হিউরিস্টিক মেথডটাতে কি হয় অনেক সময় যে আমরা জানতেই পারি না, আচানক হয়ে যায়, সাডেনলি অনেক কিছু হয়ে যায়, আমাদের এক্সপেরিয়েন্স হয়ে যায়। ঠিক আছে, তো এবার আমাদের যে মানে জানার ইচ্ছে তাই হিউরিস্টিক মেথড করছি, এটা কিন্তু অনেক সময় হয় না। তাই এটা মানে অতটাই ইয়ে নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয় আমার মনে হচ্ছে। হ্যাঁ,
আচ্ছা স্যার, আসলে স্যার আপনি যখন পড়িয়েছিলেন তখন এটাতে আর কি বলেছিলেন, এটাই সেই জন্য আপনাকে বললাম। হ্যাঁ, আমি বলেছিলাম যে এখানে কি হবে, যে স্টুডেন্টসরা বা বাচ্চারা চাইবে যে নিজে এক্সপেরিয়েন্স করতে। অফকোর্স দিস ইজ রাইট, হ্যাঁ, বাট মাঝে মধ্যে কি হয় যে আমরা জানতেই পারি না, আমাদের এক্সপেরিয়েন্স হয়ে যায়, মানে সাডেনলি হয়ে যায়। কোথাও গেলাম, একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল সাডেনলি, কিন্তু আমাদের কাছে কিন্তু প্ল্যানিং থাকে না। আর যখন মানুষের মধ্যে প্ল্যানিং এনকোয়ারি থাকবে না, ইনকুইজিটিভনেস থাকবে, তখন ভাববে যে আরে ওখানে যাব, ওখানে কি আছে দেখবো, ওখানে ওখানে কিভাবে হয় দেখবো, ঠিক আছে, বা ওখানে ওটাকে আমি এক্সপ্লোর করব, এই ধরনের একটা কনসেপ্ট মাথায় থাকে। এটা অবশ্যই ইনকুইজিটিভনেস, কিন্তু শুধুমাত্র একটা পয়েন্টের জন্য এই অ্যান্সারটা হবে না। সেটা হচ্ছে অনেক সময় সাডেনলি আমরা অনেক কিছু এক্সপেরিয়েন্স করি, আর সেই এক্সপেরিয়েন্সের মাধ্যমে শিখি। তাই এই হিউরিস্টিক মেথডটা মানে একটু কম অ্যাপ্রোপ্রিয়েট দেন দ্য প্রজেক্ট মেথড। ওকে, am I clear? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা পড়ুন রেজিয়া সুলতান, আপনাকে বলতাম আমি নেক্সট কোয়েশ্চেনটা পড়তে। Doing mathematical calculation is which of the following is level of Bloom's taxonomy? এই আচ্ছা, হচ্ছে এখানে ইয়ে আছে নাকি, ওই গ্রামার ভুল আছে মনে হচ্ছে কোয়েশ্চেনটার। ডুইং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইজ which of the following is which of the following levels, এখানে ইজটা হবে না, ঠিক আছে, পড়ুন আপনি এবার। Doing mathematical calculation is which of the following levels of Bloom's taxonomy? হ্যাঁ ট্যাক্সোনমি। এক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বি মেমোরি লেভেল, সি হচ্ছে অ্যাপ্লাই লেভেল, আর ডি অ্যানালাইসিস লেভেল। আচ্ছা, কোনটা হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে সবগুলোই কিন্তু এ থেকে আছে না, কোন লেভেল থেকে আছে, কোন ডোমেন থেকে আছে? কগনিটিভ। কগনিটিভ ডোমেন থেকে। কগনিটিভ ডোমেনের সব থেকে নিচু স্তর কোনটা এখানে এই চারটের মধ্যে? সিএরটা, সরি সিএরটা না, বিএরটা হচ্ছে স্যার। বিয়ারটা মেমোরি লেভেল। তা আমি অঙ্ক মুখস্থ করে চলে গেলাম, হবে না? অঙ্ক শিখে গেলাম, হবে না? না তার স্যার, মানে বিয়ারটা হবে না। অঙ্ক বুঝে চলে গেলাম, শুধু মানে বুঝে নিলাম যে কিভাবে করলো স্যার, ঠিক আছে, আমি নিজে প্র্যাকটিস করলাম না, হবে না। না তাহলে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। বেঁচে আছে অ্যাপ্লাই লেভেল আর অ্যানালাইসিস লেভেল, ঠিক আছে। যে অ্যাপ্লাই লেভেল মানে আমি অ্যাপ্লাই করে শিখলাম। অ্যাপ্লাই লেভেল থেকে মানে কোনটা হাইয়েস্ট, অ্যাপ্লাই নাকি অ্যানালাইসিস? সি স্যার, অ্যাপ্লাই। মানে এই দুটোর মধ্যে কোনটা হায়ার লেভেল, অ্যাপ্লাই অ্যাপ্লাই নাকি অ্যানালাইসিস? না অ্যাপ্লাই অ্যানালাইসিস? অ্যাপ্লাই স্যার। অ্যাপ্লাইটা হাই হচ্ছে। অ্যাপ্লাইটা হায়ার, তো অবশ্যই অ্যাপ্লাইটা হবে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যখন আমরা করি, টিচার যখন করে দেখান, তখন সেটাকে বুঝি, সেটাকে দেখি, তারপরে সেটাকে নিজে নিজে প্র্যাকটিস করি। যদি নিজে নিজে প্র্যাকটিস না করি, তাহলে কি আমরা ম্যাথামেটিক্স মনে রাখতে পারবো? মনে হচ্ছে এটা হয় না জেনারেলি, ঠিক আছে। তো তাই এটা হবে অ্যাপ্লাই লেভেল ইজ দ্য কারেক্ট অপশন ফর দিস। নেক্সট কোয়েশ্চেন তারে দেখাতুন, পড়ুন তো। Sami compare data of this year to the previous year. It reflect which level? এ আছে evaluate, analysis, synthesize, understanding. কোনটা হবে? স্যার বি হবে। বি হবে বলছে। স্বামী কম্পেয়ার data of this year to the previous years is reflect which level? Evaluate level, analysis level, synthesis level, understanding level, ঠিক আছে। এখানে বি হবে
বলেছে একজন, ঠিক আছে, আমরা দেখছি এবার কি হবে। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে আপনারা রিজেক্ট করুন এক একটা করে অপশন। ইভালুয়েট হবে না, কেন হবে না? কারণ হচ্ছে ইভালুয়েটে আমরা কি করি, সব সময় কোনো কিছু অ্যাসাইন করি। যেমন কি অ্যাসাইন করি, ও কোয়ালিটি অ্যাসাইন করি, যে ভালো খারাপ মন্দ ব্যাড গুড ওয়ার্স্ট এইসব অ্যাসাইন করতে পারি, বা বলতে পারি এক্সট্রা অর্ডিনারি আউটস্ট্যান্ডিং, এগুলো বলতে পারি। ঠিক আছে, তো তাই এখানে এমন কিছু কিন্তু নাই, এখানে জাস্ট একটা প্রেজেন্ট ইয়ারকে প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করছে বা দেখছে জিনিসগুলো। আন্ডারস্ট্যান্ডিং হবে না, বুঝে নেওয়া। সিনথেসাইজও হবে না, কারণ সিনথেসাইজ মানে কি, যে একটার সাথে অপরটাকে মিলিয়ে ওটাকে জুড়ে দেখা, হ্যাঁ ওটা হলো ঘটনা। কিন্তু এখানে জাস্ট কম্পেয়ার বলেছে, যখনই কম্পেয়ার বলবে তখন এটা অ্যানালাইসিস হবে অ্যান্সারটা। এই কোয়েশ্চেনটাও কিন্তু ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোয়েশ্চেন। হ্যাঁ, আপনাদেরকে ব্লুমস ট্যাক্সোনমির বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ওই জন্য করে দেখাচ্ছি আমি। এটা কি বোঝা গেল? প্রশ্নটা একটু বুঝেন না, বুঝতে পারিনি ভালো করে। প্রশ্নটা যে স্বামী, স্বামী একজনের নাম, ঠিক আছে, বলছে স্বামী কম্পেয়ার ডেটা অফ দিস ইয়ার, এই বছরের ডেটা ও প্রিভিয়াস ইয়ারের ডেটার সাথে কম্পেয়ার করছে। তো এটা কোন লেভেলে হবে? তো এটা অ্যানালাইসিস লেভেলটা অপশন হওয়া উচিত। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, 15 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন। The most accurate the most accurate evaluation is possible. Evaluation is possible through essay type questions, যেখানে একদম যাহা জানো তাহা লিখো, গাদার গাদা লিখে যান, সেটা সব থেকে ভালো ইভ্যালুয়েশন হবে। মানে স্টুডেন্টসদের নলেজ বা স্টুডেন্টসদের যে ট্যালেন্ট সেটা জানা যাবে। নাকি এক্সপেরিমেন্টাল টাইপ অফ এডুকেশন কোয়েশ্চেন্স জানা যাবে, যেখানে ওদেরকে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স করতে দেওয়া হবে, সেটাতে ভালো ইভ্যালুয়েশন হবে। নাকি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনও করা হবে, নাকি ওপেন এন্ডেড মেথড, যে যেখানে স্টুডেন্টসদেরকে মানে নিজের মতামত দিতে হবে, বা ওরা কি বুঝেছে ম্যাটারটাতে, কি জানে, ওরা কি অ্যাড করতে চাইছে, মানে ওপেন এন্ডেড। এটা স্টুডেন্টের খুশি যে ও কিভাবে লিখবে, সেখানে স্টুডেন্টদেরকে ভালো বোঝা যাবে নাকি বাকিগুলোতে ভালো বোঝা যাবে, এবার বলতে হবে আমাদেরকে। দেখুন এবার আমি এক এক করে বলি। সেটা হচ্ছে যে এসে টাইপ কোয়েশ্চেন্স। এসে টাইপ কোয়েশ্চেন্স বলতে আপনাদেরকে বলে দেওয়া, কোনো একটা টপিক দিয়ে দেওয়া হবে, যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা সাঁওতাল বিদ্রোহ 1855 বা সিপাহি মিউটিনি 1857, এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, বললো যে একটা নোট 20 মার্কের নোটস লিখেন, যেগুলো হয় আর কি, হ্যাঁ বেঙ্গলে। তো নোটস লিখেন, তো সেখানে আপনার যে ক্যালি, আপনি যে কিছু শিখেছেন, সে বা আপনি যে মানে কতটা জানেন এই জিনিস, বা আপনার যে ট্যালেন্টের লেভেল, সেটা তো জানা যায় না, ঠিক আছে, অতটা জানা যায় না। এক্সপেরিমেন্টাল টাইপ অফ কোয়েশ্চেন, সেখানে আপনাকে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে দেওয়া হলো, তো এক্সপেরিমেন্টেও কিন্তু আপনার কিছু সেরকম আপনি এক্সট্রা করে কিছু করতে পারেন না, বা ক্যান্ডিডেটরা করতে পারে না। ওখানে সবকিছু ইনস্ট্রাকশন থাকে আগে থেকেই, যে এটার পরে ওটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, ঠিক আছে। কাউকে মানে কাউকে যদি মানে ইনজেকশন লাগানোর জন্য আগে ইয়ে করে দিল, সিরিঞ্জ ঢুকিয়ে দিল, তারপরে ওষুধগুলো দিচ্ছে পিছন থেকে, তাহলে কিন্তু হবে না। ওখানে প্রথমে আছে যে আগে ওষুধটা সিরিঞ্জে নিতে হবে, তারপরে ইনজেকশনটা করতে হবে। যদি ফলো না করা হয় তাহলে কিন্তু হবে না। তো তাই এক্সপেরিমেন্টাল টাইপ অফ কোয়েশ্চেনও সুইটেবল নয়। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনে তো কিছু জানা যায় না, ওখানে যদি পেরে গেল তাহলে হয়ে গেল, আর না পারলে গেল। ওপেন এন্ডেড মেথডটাই হবে কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে যে ওপেন এন্ডেড মেথডে একজন স্টুডেন্টসকে যাচাই করা যায় যে ও কতটা ভালো জানে বা কতটা ভালো জানে না, ওর ট্যালেন্টের লেভেলটা কি, বা ওর ট্যালেন্টের মানে ও কতটা ট্যালেন্টেড, এই জিনিসটা ওর কাছ থেকে জানা যায় বা আমরা বুঝতে পারি। তো এই জিনিসটাকে বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তাই মোস্ট অ্যাকিউরেট ইভ্যালুয়েশন ইজ পসিবল থ্রু ওপেন এন্ডেড কোয়েশ্চেন, হোয়ার the quality of the students can reveal, okay, may be revealed by the answer. Am I right, Rejia Sultana? হ্যাঁ স্যার, ওটাই তো মনে হচ্ছে। আচ্ছা, am I clear?
হ্যাঁ আমি স্যার কি বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আর আমি বলবো যে এই নেক্সট কোয়েশ্চেনটা লাস্ট কোয়েশ্চেন করব, টিচিং অ্যাপটিটিউড কোয়েশ্চেন। আরো